গোছানো রান্নাঘর মানেই সাজানো সংসার। একটি পরিপাটি রান্নাঘর, হাসিমুখ, এই তো ঘরের আসল সৌন্দর্য। রান্নাঘর হচ্ছে সংসারের হৃদয়, আর সেখানে ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় উপাদান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই এমআর থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। কড়াই কিনে কি বিপদে পড়লাম, সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকতে হবে। আশা করি সবাই ধৈর্য ধরে আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। ভিডিওর এই অংশটুকু ছিল বৃহস্পতিবার রাতের। আপনাদের ভাইয়ার একটা মিটিং ছিল, সেই সুবাদে বাইরে খাওয়া দাওয়া করবে। তো উনি যেহেতু বাইরে খাওয়া দাওয়া করবে, যার কারণে উনি আমাকে ফোন দিয়ে বলেছিল আমরা যেন রাতের খাবারটা না খাই, উনি বাহির থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসবে, মানে মা মেয়ের জন্য। তো বাহির থেকে এই যে কাচ্চি নিয়ে এসেছিল, আমার মেয়ে কাচ্চিটা বেশি পছন্দ করে। মেয়ের জন্য প্লেটটা সাজিয়ে দিচ্ছিলাম। এভাবে সাজিয়ে দিলে আমার মেয়ে খেতেই বেশি পছন্দ করে। আমরা বাবা মারা সবসময় চেষ্টা করি আমাদের সন্তানরা কিসে ভালো থাকবে, কিসে খুশি হবে। প্রত্যেকটা বাবা মাকে আল্লাহ যেন তার সন্তানদেরকে ভালো রাখার তৌফিক দান করেন, আমিন। মেয়েকে খেতে দিয়ে আমিও কিন্তু খাবারটা খেয়ে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছে, সে তো আর এসে খাবে না। ভিডিওর এই অংশটুকু ছিল শনিবারের সকাল থেকে। শুক্রবারে ক্যামেরাটা একদমই অন করিনি, তেমন কোনো কাজও ছিল না, রান্নাবাড়াও ছিল না, আর ক্যামেরাটাও অন করতে ইচ্ছে করেনি। বেশ কিছুদিন যাবৎ ভাবতেছি আমার এই ছোট্ট রান্নাঘরটা ডিপ ক্লিন করা দরকার। শীত তো প্রায় চলে এসেছে, যদিও বা এখনও শীতের দেখা মিলেনি, প্রচণ্ড পরিমাণে গরম। তবে দিনটা ছোট হয়ে গেছে অনেকটাই, দেখা যাবে কবে হুট করে শীতটা পড়ে গিয়েছে। তাই ভাবলাম আজকে আমার ছোট্ট রান্নাঘরটা ডিপ ক্লিন করে নেই। এখানে আমি কুসুম হালকা গরম পানি নিয়েছি, ভিম নিচ্ছি, আর হচ্ছে ভিনেগার, সাদা ভিনেগার যেটা, এটা দিয়ে গরম পানিটা মিক্সড করে একটা ক্লিনজার বানিয়ে নিলাম। আমি এখন যে পাইপটা মাজা ঘষা করছি, এটা কিন্তু গ্যাসের পাইপ। আমার লাইনের গ্যাসটা মিটারে চলে। যাদের মিটারে চলে তাদের কিন্তু এরকম পাইপের সমস্যা রান্নাঘরে থাকবেই। আর আমার রান্নাঘরটা যেহেতু ছোট, এই পাইপগুলো দেওয়াতে আরও হিবিজিবি হয়ে গেছে। পাইপগুলোতে একটু ভালোই তেল কাজটা ময়লা হয়েছে, ওটা আমি মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কিন্তু অপর সাইডের যে ওয়ালটা আছে ওটা আমি পরিষ্কার করে নিচ্ছি। যে ক্লিনজারটা বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়েই কিন্তু ন্যাকড়াটা ভিজিয়ে তারপরে কিন্তু ওয়ালগুলো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে সব জিনিসগুলোতে হাত দেওয়ার পরে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে রান্নাঘরটা বড় হয়ে গিয়েছে। দেখবেন ঘর পরিষ্কার করার পরে, বিছানা ঝাড়ু দেওয়ার পরে, সুন্দর একটা বেডশিট পাড়ার পরে কিন্তু বেডরুমটা যেমন বড় লাগে, ঠিক রান্নাঘরটাও ডিপ ক্লিন করার পরে দেখবেন যত ছোটই হোক তারপরেও একটু বড় বড় লাগে। রান্নাঘর পরিষ্কার করার আগে যে জিনিসগুলো নামিয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে নেওয়ার পরে যেখানে যেটা ছিল ওখানে আবার ওটা ওভাবে রেখে দিচ্ছি। আর এখানে যে মশলার কৌটাগুলো আছে এগুলো ডিপ ক্লিনের প্রয়োজন পড়বে না। কিছুদিন আগে এগুলোকে আমি ডিপ ক্লিন করেছি। এখন শুধু ভিজা ন্যাকড়াটা দিয়ে মুছে নিচ্ছি আর ঠিকঠাক মতো সাজিয়ে রেখে দিচ্ছি। আমার রান্নাঘরে একটা সেলফ আছে, ওটা কিন্তু অফ ক্যামেরাতে আমি পরিষ্কার করে নিয়েছি। আমার একটা খুব বড় শখ আছে, সেটা হচ্ছে এই রান্নাঘরের জন্য একটা ক্যাবিনেট। কিন্তু আমার এই সেলফটা থাকার কারণে রান্নাঘরে একদমই জায়গা নেই, যার কারণে আমি ক্যাবিনেট বানাতে পারছি না। আরও একটা অসুবিধা আছে, আমি যেখানে ক্যাবিনেট বানিয়ে রাখবো এই সেলফটার জায়গায়, সেটা হচ্ছে একদম সিঙ্কের কাছে। তো ওই যে পানি গিয়ে হয়তো দেখা যাবে যে বোর্ডের যে আমি ক্যাবিনেটটা বানাবো ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে কিন্তু বানানো হচ্ছে না। তো আল্লাহ যদি চায়, হয়তো কোনো দিন বাসা যদি চেঞ্জ করতে পারি, আল্লাহ যদি ওইটুকু ক্ষমতা আমাদেরকে দেয়, তখন হয়তো বানাবো ইনশাল্লাহ। আমার রান্নাঘরটা যতটুক আছে অতটা বেশি অসুবিধা হতো না, যদি না এই যে আমার চুলার যে অবস্থান আর সিঙ্কের যে অবস্থানটা যদি এরকম না থাকতো, সিঙ্কের পাশাপাশি যদি চুলাটা থাকতো, তাহলে আমাকে এতটুকু অসুবিধায় পড়তে হতো না। তো কিছু করার নেই, আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, আমাদের মনের মতো সব সুবিধা পাবো না। এই ছোট ছোট অসুবিধাগুলো আমাদের মেনে নিয়েই থাকতে হবে। পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করে নেওয়ার পরে পুরনো জিনিসগুলো নতুন করে সাজিয়ে যেভাবে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি সবসময়ই চেষ্টা করি আমার এই ছোট্ট রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। ছোট রান্নাঘর যদি আরও অপরিষ্কার অগোছালোভাবে থাকে তাহলে কিন্তু দেখতে আরও ছোট লাগবে। রান্নাঘর পরিষ্কার থাকলে মনও কিন্তু হালকা লাগে। রান্নাঘর পরিষ্কার করে নেওয়ার পরে যে ময়লা পানিটা দেখাচ্ছিলাম, তারপরে কিন্তু দুপুরে রান্নায় চলে এসেছি। নতুন যে কড়াইটা কিনেছি এটাতেই কিন্তু আজকে রান্না করব। চুলার উপরে একটু গরম দিয়ে স্টিকারটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে কড়াইটা মেজে নেওয়ার পরে এখানে দেখি একটু কালো কালো স্পট। তো আমি তো একদম ভয় পেয়ে গেছি, আমি তো টেনশনে পড়ে গিয়ে ভাবলাম আমি কি নতুন কড়াই কিনে বিপদে পড়লাম।
কড়াইটা কি কালো হয়ে যাবে? পরে হুট করে মনে আসে এটা মনে হয় স্টিকার যে উঠিয়েছি ওটার ঘামটা লেগে কালো হয়ে গেছে। এটা ভেবে হাতে একটু তেল দিয়ে আমি একটু ওটার উপরে নিয়ে একটু ঘষে দেখি ওটা উঠে গেছে। তারপরে দেখি মেজে কড়াইটা একদম চকচকে হয়ে গেছে। তো বিপদের কিন্তু এখানেই শেষ না, রান্না করতে গিয়ে এর থেকে বড় বিপদে পড়েছিলাম। তো সেটা দেখতে হলে আমার সঙ্গেই থাকতে হবে। আর এখন পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে দেখতে আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত চলে এসেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করবেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যখনই ভাবি চারিদিকটা একটু শান্ত আছে, এখন ভিডিওতে ভয়েসটা দিয়ে রাখি। ভিডিওতে যখনই ভয়েস দিতে বসি তখনই দেখি চারিদিকে বাচ্চার কান্নাকাটি, এদিকে এটা পড়ছে ওদিকে ওটা পড়ছে, এত শব্দ। তো এত শব্দের মধ্যে আসলে ভিডিওতে ভয়েস দিতে বসলে নিজেরই বিরক্ত লাগে। আর দর্শকরা যখন দেখবে তখন তো তাদের আসলে আরও খারাপ লাগবে। তো তারপরেও করার কিছু নেই, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে কষ্ট করে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখে নেবেন। এখানে কিন্তু আমি ইন্ডাকশনে নতুন কড়াইতে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে মাংস আর আলুটা দিয়ে দিয়েছি। প্রথম দিকে কিন্তু রান্নাটা খুব সুন্দরভাবেই হচ্ছিল, মাঝখানে কিন্তু বিপদটা হতে শুরু করেছিল। তো এই যে এখানে কিন্তু আমি একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম। তো এখানে মাংসটা খুব সুন্দরভাবেই কিন্তু কষিয়ে নিয়েছিলাম। হুট করেই কিন্তু আমার চুলাটা এখন দেখবেন অফ হয়ে যাবে। দেখতেই পেলেন মুহূর্তের মধ্যে কিন্তু চুলাটা অফ হয়ে গিয়েছে। এরকমটা কিন্তু কয়েকবার হয়েছে। মানে আমি চুলাটা বারবারই অন করে দিচ্ছি, বারবারই অফ হয়ে যাচ্ছে। আমি তো আবারও টেনশনে পড়ে গেলাম, আমি কি কড়াইটা কিনে বিপদে পড়লাম নাকি? এই কড়াইটা কি ইন্ডাকশনের জন্য পারফেক্ট না? ইন্ডাকশনে কি এই কড়াই দিয়ে রান্না হবে না? তো এত সব প্রশ্নের মাঝে হুট করে আমার মাথায় যেটা আসে, আমি মনে করলাম চুলার নিচে যে আমি ঘাস কার্পেটটা দিয়েছিলাম এটা একটু সরিয়ে দেখি। তো ওটা সরানোর পরে দেখি আমার চুলাটা ঠিকঠাকই চলছে। পরে বুঝতে পারলাম আমার কড়াইয়ে কোনো সমস্যা নেই, চুলাতেও কোনো সমস্যা নেই, যত সমস্যা এই ঘাস কার্পেটে। তো আমার যেহেতু কাউন্টার টপ নেই তাই ভাবলাম যে আমি নিচে যেহেতু রান্না করব, দেখতে একটু সুন্দর লাগার জন্য চুলার নিচে ঘাস কার্পেটটা দিয়েছিলাম। আর যত বিপদ এই ঘাস কার্পেটটার জন্যই কিন্তু ঘটেছে। আমার মনে যে প্রশ্নটা জেগেছিল আমি কি কড়াই কিনে বিপদে পড়লাম, সেটা কিন্তু একদমই ভুল। আমি কড়াই কিনে কোনো বিপদে পড়িনি, আলহামদুলিল্লাহ। কড়াইটার সার্ভিস অনেক ভালো, রান্না করে অনেক আরাম আছে, অনেক মজা পাওয়া যায়। আসলে দেখবেন কোনো পাতিল কড়াই এগুলোতে যদি রান্না করে মজা না পাওয়া যায়, আরাম না পাওয়া যায়, তাহলে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না। আমি কিন্তু মুরগির মাংসটা রান্না করে নেওয়ার পরে এই কড়াইতে ডিম ভুনা করে নিয়েছি। ডিম ভুনা করে নেওয়ার জন্য ডিম ভাজিটাও কিন্তু আমি কড়াইতে করেছিলাম, একটুও লাগেনি, আলহামদুলিল্লাহ। কড়াইটা ব্যবহার করে এত আরাম, এই আরাম পেয়ে কিন্তু এখন আমার মন চাইছে এরকম আরও একটা সসপ্যান কিনে ফেলি। মনে যেহেতু হয়েছে এরকম আরও একটা সসপ্যান কিনবো, সেটা তো কিনতেই হবে। দুদিন আগে আর পরে একবার যখন মাথায় ঢুকেছে, রাতের ঘুম তো আবারও হারাম হয়ে গিয়েছে যতদিন না কিনতে পারবো। তো মুরগির মাংসটা নামিয়ে নেওয়ার পরে এই যে ডিম ভুনাটাও কিন্তু করে নিচ্ছিলাম। তো দুপুরের কিন্তু আজকে খুব বেশি রান্না বাড়া সেটা কিন্তু করিনি, মুরগির মাংস, ডিম ভুনা আর ভর্তা করেছিলাম। সবচেয়ে ভেজালবিহীন রান্না হচ্ছে যে কোনো মাংস আইটেম রান্না, ডিম ভুনা, এগুলো কিন্তু একদম ভেজালবিহীন রান্না। যেদিন ঘরের কাজ করি ওই দিন বেশিরভাগই দেখা যায় যে মাংস রান্না করি, হয় গরুর মাংস না হয় মুরগির মাংস। তো এগুলো রান্না করলে দেখা যায় রান্নাটা বসিয়ে অন্য কাজ কিন্তু করা যায়। এখানে যে ভর্তাটা দেখাচ্ছে এটা কিন্তু আলু বেগুন মিক্সড করে একটা ভর্তা করেছি। ভর্তাটা অসম্ভব মজা হয়েছিল। তো আমি খাচ্ছিলাম আর আপনাদের ভাইয়াকে বলছিলাম ভর্তাটা খুব মজা হয়েছে। তো আপনাদের ভাইয়াও বলছিল হ্যাঁ ভর্তাটা অনেক মজা হয়েছে। তো আসলে হয়তো অনেক দিন পরে ভর্তা করে খাচ্ছিলাম, এর জন্যই মনে হচ্ছে ভর্তাটা খুব বেশি মজা হয়েছে। আর আজকে কিন্তু খাবারের টেবিল থেকেই সবার কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।